আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত স্যার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে আজকে মনোমুগ্ধকর আলোচনাগুলো, যেগুলো আমার ভবিষ্যতে অনেক কাজে লাগবে, আমি আমার ভবিষ্যতের অনেক কিছুই এখান থেকে খুঁজে পেয়েছি, যার জন্য সবাইকে ধন্যবাদ। বিশেষ করে মোর্শেদ আলম ভাইকে ধন্যবাদ না দিলেই হচ্ছে না। তারপরে সানজিদা আপুকে অবশ্যই আমি আলাদাভাবে একটু ধন্যবাদ দিয়ে রাখবো। আর শুরুতে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করার আগে একটি প্রস্তাবনা দিয়ে রাখছি স্যারের উপস্থিতিতে। যেহেতু মুর্শেদ আলম ভাইয়ের মতো একজন বিজ্ঞজনকে আমরা পেয়েছি, আমার মনে হয় ভাই আগামী এই কয়েকটা দিন একটু বেশি ব্যস্ত থাকবে এবং মানসিকভাবে একটু উদ্গ্রীব থাকবে, কবে কি যাবে কিভাবে না যাবে। আমার মনে হয় ভাই আমেরিকায় পৌঁছানোর পরে একটু স্থির হয়ে কয়েকদিন পরে তিতাস ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে আমাদেরকে যদি একটা ব্যবস্থা করেন, তাহলে আমার মনে হয় এটি একটু ভালো হবে। এটা আমার প্রস্তাবনা। দ্বিতীয়ত, সানজিদ আপুর কথায় আমি মুগ্ধ হয়েছি এজন্য, সরি, যদিও আমি জানি তিনি একজন সরকারি কর্মকর্তা, তাকে ম্যাম বলাই সমীচীন, তারপর একটা আপু করে বলছি, ক্ষমা করবেন। আহ, আহ, আমরা বর্তমান সময় দেখতে পাই, বিশেষ করে বাংলাদেশে যারা মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে আসেন, তাদের 90% মানুষ, ছেলে হোক মেয়ে হোক, তারা দেশকে শুরুতে একটা গালি দিয়ে দেন এবং বাঙালি জাতিকে একটা গালি দিয়ে দেন। এবং এই বাংলাদেশের যে বর্তমানে একটি গরিব অবস্থায় আছে, এটার জন্য তারা দেশ জাতি সবাইকে সমানে গালি দেন। বিশেষ করে এই প্রবণতা তাদেরকেই দেখা যায় যারা বাংলাদেশের বাহিরে প্রবাসী হয়ে অথবা বিভিন্ন কাজে কর্মে চলে যান। তারা ওখানে গিয়ে ইউরোপের সাথে বাংলাদেশকে তুলনা করেন। কিন্তু সঞ্জিত আপু একটা কথা বলছিলেন যে আমাদের দেশটা গরিব না। আসলে আমাদের দেশটা গরিব না, কারণ আপনারা যদি মুঘল আমলের ইতিহাস দেখেন, আমি রেফারেন্স সহকারে আপনাদের বলতে পারবো, পুরো পৃথিবীর জিডিপির 2.5%, সরি, 12.5% প্রোভাইড হতো এই আমাদের এই অঞ্চল থেকে। আপনারা যদি, আপনারা কালিকট বন্দরের নাম শুনেছেন কতজন আমরা জানি না, এখানে যারা উপস্থিত আছেন জানি অনেকেই পড়ে ফেলেছেন বইটা। যারা পড়েননি, আগামী এক সপ্তাহের ভিতরে পড়ে নেবেন। আমার বিশেষ করে অনুরোধ, সেটা হলো মশলা যুদ্ধ। সত্যেন সেনের একটা বই আছে, মশলা যুদ্ধ। সেখানে বইটা পড়লে আপনারা দেখতে পাবেন যে আমাদের এই অঞ্চল কতটা সমৃদ্ধ, কতটা উচ্চ আভিজাত্যপূর্ণ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ছিল। এরপরে আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে আলাদা গবেষণা আছে। এই বঙ্গ অঞ্চলের প্রাচীন ইতিহাসগুলো পড়লে আপনারা এগুলো দেখতে পাবেন। তাই যারা বঙ্গ অঞ্চলকে গালি দেওয়ার জন্য প্রস্তুত আছেন, একটু ভেবেচিন্তে নিতে পারেন। আমি 3 মিনিট সময় বেশি নিয়ে ফেলেছি, ক্ষমা করবেন। আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। স্যার আমাকে এককভাবে নির্দেশনা দিয়েছিলেন মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর উপরে আলোচনা করার জন্য। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ হচ্ছেন এমন একজন ব্যক্তি, যদি কবির ভাষায় বলতে হয়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। হ্যাঁ, অথবা আমি যদি কাজী নজরুল ইসলামের ভাষায় বলি, সেটা হবে হলো গিয়ে এরকমের, যে যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে, আস্ত পারে সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে। ঠিক তেমনি আমাদের এই অঞ্চলে একসময় খ্রিস্টান মিশনারিরা নানানভাবে আধিপত্য বিস্তার শুরু করেছিল। তখন এগুলোকে রুখে দেওয়ার জন্য কেউ ছিল না। তখন সেই আমলে বেরিয়ে এসেছিল আমাদের মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। এবং আমরা বর্তমান সময়ে বসবাস করে আমরা জাকির নায়েকের নাম সকলে জানি, অধিকাংশ মানুষই জানি। কিন্তু আমাদেরও একজন নিজস্ব জাকির নায়েক ছিলেন, যেই জাকির নায়েক জন্মগ্রহণ করেছিলেন 1861 সালের 26শে ডিসেম্বর, 10ই পৌষ, 1268 বঙ্গাব্দ। সোমবার দিবাগত রাতে যশোর জেলার কালীগঞ্জ থানার বড়বাজারের নিকটবর্তী ঘোপ গ্রামে তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেছিলেন। সেই ব্যক্তিটির নাম ছিল মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। তার পিতার নাম ছিল মোহাম্মদ ওয়ারেস উদ্দিন। মেহেরুল্লাহ ছিলেন তার পিতামাতার একমাত্র পুত্র। আমি আমার পিতামাতার একমাত্র পুত্র। তবে তার ছিল আরো 3টি বোন ছিল। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর শৈশব জীবন এবং প্রাথমিক জীবন কিছুটা দৈন্যতার ভিতরে, কিছুটা আর্থিক অসচ্ছলতার ভিতরে কেটেছে। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ শৈশব জীবনের সম্পূর্ণ সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না।
মাত্র 5 বছর বয়সে তিনি হিন্দু পাঠশালায় ভর্তির মাধ্যমে তার শিক্ষার হাতেখড়ি হয় অথবা শুরু করেন। অত্যন্ত প্রখর মেধার অধিকারী ছিলেন মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। খুব অল্প সময়ের মধ্যে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক রচিত বর্ণপরিচয় প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড অধ্যয়ন শেষ করেন। সাহিত্য পুস্তক বোধোদয় পরে শেষ করেন। তার এই সাফল্যে তার পিতা অত্যন্ত আনন্দিত হলেও দারিদ্রতা এবং পিতার আকস্মিক মৃত্যুর কারণে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ওই পর্যন্তই বাধাগ্রস্ত হয়ে থাকে। পিতার মৃত্যুর পরে মেহেরুল্লাহর মা তার জ্ঞান অর্জনে বিশেষভাবে অনুপ্রাণিত করেন। মেহেরুল্লাহ নিজেই স্বীকার করেন, মেহেরুল্লাহ বলছেন, আমি আমার মায়ের যত্ন ও চেষ্টায় যাহা কিছু শিখিয়াছি সবকিছুই আমার মায়ের অবদান। প্রাতিষ্ঠানিক শিক্ষা মেহেরুল্লাহ খুব একটা পাননি। অদম্য তার নিজস্ব চিন্তার কারণে, তার জ্ঞান তৃষ্ণার কারণে তিনি 13 থেকে 14 বছর বয়সে গৃহত্যাগ করেন। প্রায় 6 বছর তিনি গৃহর বাহিরে অবস্থান করেন, নিজ এলাকার বাহিরে অবস্থান করেন, যেটাকে আমরা তার প্রবাস জীবন বলতে পারি। এটা শুধুমাত্রই জ্ঞান অর্জনের জন্য। এই সময় তিনি কালখালীর মৌলভী মেজবাউদ্দিন এবং করাচির মোহাম্মদ ইসমাইল সাহেবের তৎকালীন সময়ে করাচির মোহাম্মদ ইসমাইল সাহেব ছিলেন অত্যন্ত উঁচু মানের বিদগ্ধ পণ্ডিত এবং জনপ্রিয় পণ্ডিত ব্যক্তি। তার কাছ থেকে আরবি, ফার্সি, উর্দু ভাষা শিক্ষা লাভ করেন। এখানে একটু খেয়াল করতে পারেন, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ বাংলা ভাষা তো জানেন, পাশাপাশি আরবিটা শিখে নিচ্ছেন, ফার্সিটা শিখে নিচ্ছেন, উর্দুটা শিখে নিচ্ছেন। মোট কথা তার 4টা ভাষা রপ্ত হয়ে গিয়েছে। তিনি সেই সময়ে শেখ সাদির বিখ্যাত গ্রন্থ পান্দানামা, গুলিস্তা ও বুস্তার উপর পাণ্ডিত্য অর্জন করে। পরবর্তী জীবনে তার এইগুলো আর কি বক্তৃতা জীবনে তার এইগুলো খুবই আর কি সহায়তা করে। এছাড়া তিনি জ্ঞান তৃষ্ণা মেটাতে হিন্দুদের অন্যান্য ধর্মশাস্ত্র যেমন বেদ, গীতা, উপনিষদ, ত্রিপিটক এবং খ্রিস্টানদের বাইবেলের কয়েকটা ভার্সন আছে এবং এর ভিতরে আবার আছে রেড বাইবেল আছে, সব ভার্সনগুলো তিনি ওই সময় পড়ে ফেলেন। এটা ছিল তার শৈশব জীবন এবং প্রাথমিক জীবনের অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ কর্মজীবনে প্রবেশ করেন তার বয়স যখন 19 থেকে 20 বছর, তিনি তখন কর্মজীবনে প্রবেশ করেন। তার প্রথম কর্মস্থল ছিল যশোর জেলা বোর্ড, যেখানে তিনি 1881 সালে সামান্য আর কি ওখানে ক্লার্কের চাকরিতে যোগদান করেন। সরকারি চাকরি ছাড়ার পর তিনি ওই সরকারি চাকরিতে আসলে ধাতস্থ হতে পারেননি, কারণ সরকারের তৎকালীন ইংরেজ সরকারের ধরাবাঁধা নিয়ম আসলে তিনি মেনে ওখানে টিকে থাকতে পারেনি, তার জন্য তিনি চাকরি ছেড়ে দেন। পরবর্তীতে তিনি তৎকালীন সময়ে দর্জির ব্যবসা ছিল খুবই জনপ্রিয়, তার জন্য তিনি দর্জি পেশায় নিয়োজিত হন। এরপরে তিনি তার আজগর ছিল তার একজন আত্মীয়, সেই আজগর মিয়ার পরামর্শে তিনি যশোরে খোজারহাট দর্জির শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন এবং তিনি 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 নিজে দর্জির কাজ করতেন এবং অন্যদের শিখাতেন। পরবর্তীতে তিনি আর কি জাহা বক্স মির্জার কাছে উন্নত সেলাইয়ের কাজ শিখতে যান। পেশাগত দক্ষতার কারণে তিনি অত্যন্ত প্রসিদ্ধ লাভ করেন। সাধারণভাবে মানুষ থেকে শুরু করে জেলা জজ, ম্যাজিস্ট্রেট পর্যন্ত তার কাছে গ্রাহক হন। এক ইংরেজ জেলা ম্যাজিস্ট্রেট তার কাজে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে দার্জিলিং এর বদলি হওয়ার সময় তিনি মেহেরুল্লাহকে সাথে নিয়ে যান এবং সেখানে তার জন্য একটি আর কি দোকান খুলে দেন। মেহেরুল্লাহর দর্জি দোকানটাই পরবর্তীতে সেই সময়ের ওইখানের ধর্ম এবং সমাজ সংস্কার আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। দোকানদারের সামনে দাঁড়িয়ে তিনি খ্রিস্টান মিশনারিদের ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে প্রথম জনবক্তৃতা শুরু করেন। মানে এই বঙ্গ অঞ্চলের কোনো এক ব্যক্তি সর্বপ্রথম যেখান থেকে তার রিজিক আসে সেখান থেকেই ইংরেজ শাসিত ভূখণ্ডে ইংরেজদের বিরুদ্ধে ইংরেজদের আর কি তারা যে ধর্ম মেনে চলে সেই ধর্মের অপপ্রচার তিনি রোধ করার প্রাণপণে চেষ্টা চালাচ্ছেন। এটা কত বড় সাহসের কাজ একটু চিন্তা করে দেখতে পারেন। এভাবেই পেশা দর্জির কাজের পাশাপাশি তার প্রচার কাজ চলতেছিল। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ তিনি সাংগঠনিকভাবেও নানান ভূমিকা পালন করেছিলেন। সেই সময় তিনি ইসলাম ধর্ম তেজ্জিকা সভা
1989 সালে সংগঠনটি প্রথম তিনি প্রতিষ্ঠিত করেন। নিখিল ভারত ইসলাম প্রচার সমিতির মতো বড় একটি সংগঠনের তিনি দায়িত্ব পালন করেন। এরপর তিনি মনোহরপুরের একটি বিদ্যালয় মাদ্রাসাই কারামতিয়া প্রতিষ্ঠা করেন। উক্ত মাদ্রাসার সেক্রেটারি হিসাবে প্রতিষ্ঠাতা এবং সেক্রেটারি উভয় দায়িত্ব পালন করেন। এরপরে তিনি তার লেখা জীবন নিয়ে আমি একটু শেষ অংশে আলোচনা করব, লেখা অংশ নিয়ে আমি আপাতত এখানে আলোচনা করছি না। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর উত্থানের পটভূমি ছিল ঊনবিংশ শতাব্দীর বাংলার মুসলিম সমাজের এক চরম ক্রান্তি লগ্নে। তৎকালীন মুসলিম সমাজে ইসলামী আদর্শের পরিপন্থী নানা কুসংস্কার, বিজাতীয় রীতিনীতি অনুপ্রবেশ ঘটেছিল। সাধারণ মুসলমানরা ইসলামী শরীয়ত ভুলে গিয়ে প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের প্রভাবে পূজা পার্বণ পরলৌকিক কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়েছিল। মুসলিম সমাজের এই নৈতিক ও ধর্মীয় অবক্ষয়ে মেহেরুল্লাহর মতো চিন্তাবিদ ব্যথিত হয়ে পড়েন। মেহেরুল্লাহর চিন্তাধারা ছিল সমকালীন মুসলিম সমাজের ধর্মীয় সামাজিক অবক্ষয় রোধ একটি বলিষ্ঠ ও যুক্তি নির্ভর প্রয়াস। তৎকালীন খ্রিস্টান পাদ্রীরা ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার চালাতেন, মেহেরুল্লাহ তার অকাট্য যুক্তি ও শাস্ত্রিক জ্ঞানের মাধ্যমে তিনি তাকে মোকাবেলা করতেন। সেই অপপ্রচারগুলোকে তিনি কেবল বক্তৃতাই দেননি, তিনি বাইবেল, বেদ, গীতা, উপনিষদ, রামায়ণ, পুরাণ, শাস্ত্র এগুলো সব গভীরভাবে অধ্যয়ন করে প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করেছিলেন। তার চিন্তাধারার মূল ছিল ইসলাম পাদ্রীদের কুটিল ষড়যন্ত্রের জাল থেকে জাতিকে মুক্ত করা। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর জীবনের উল্লেখিত ঘটনাবলী: রেভারেন্ড জন জমিরুদ্দিনের প্রবর্তন, এটা তার জীবনের অন্যতম বড় একটি ঘটনা। মুন্সি জমিরুদ্দিনের নাম হয়তোবা অনেকে শুনেছেন। এই মুন্সি জমিরুদ্দিন প্রথম জীবনে ছিলেন জন্মগত মুসলিম। তারপরে তিনি ওই সময়ের কোনো এক পাদ্রীর সাথে সরাসরি ডিবেটে ময়দানে বসেছিলেন। সেখানে তিনি পরাজিত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তিনি ক্ষান্ত হননি, তিনি খ্রিস্টান ধর্মের পক্ষে কলম ধরেছিলেন এই জমিরুদ্দিন সাহেব। তার পরবর্তীতে এই আর কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে মুন্সি জমিরুদ্দিনের নাম হয় রেভারেন্ড জন জমিরুদ্দিন। এরপরে আবার একটি ডিবেট হয় মুন্সি মেহেরুল্লাহর সাথে এই মুন্সি জমিরুদ্দিনের। মুন্সি জমিরুদ্দিন নামক এক মুসলিম ব্যক্তি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এলাহাবাদে, তৎকালীন এলাহাবাদ কলেজ থেকে তিনি উচ্চতর ডিগ্রি নিয়ে রেভারেন্ড জন জমিরুদ্দিন নাম ধারণ করেন। তিনি আসল কোরআন কোথায় নামক বই লিখে ইসলামের বিরুদ্ধে প্রচার শুরু করেন। মুন্সি মেহেরুল্লাহ তার সাথে ডিবেটে লিপ্ত হন। মেহেরুল্লাহর ক্ষুরধারা যুক্তি ও প্রমাণের কাছে পরাজিত হয়ে জমিরুদ্দিন 1892 সালের পুনরায় ইসলাম গ্রহণ করেন। পরে মেহেরুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী হিসাবে কাজ করেন। এখানে একটু বলে রাখা ভালো, যখন মুন্সি মেহেরুল্লাহর সাথেও ডিবেটের বিষয় ছিল আসল কোরআন কোথায়, এইটা নিয়ে বেশি আলোচনা হয়। যদিও আমি এখন যে কথাটা বলবো এটার রেফারেন্স আমি সংগ্রহ করতে পারিনি, তবে যতদূর নানা মাধ্যমে মারফত আমি খবর পেয়েছি সেটা হলো তখন মুন্সি মেহেরুল্লাহ তাকে জবাব দিয়েছিলেন, কোরআন, আসল কোরআন আমার বক্ষের ভিতরে, তুমি এখান থেকে দেখে নাও। আমি জানি না এটা সূত্র আছে কিনা, তবে আমি সূত্র পাইনি। আমি বাকি যতগুলো কথা বলছি সেগুলো আমি থিসিস পেপার থেকে সূত্র সংগ্রহ করেছি। তারপরে তার বিখ্যাত আরেকটি ঘটনা হলো পিরিজপুরের বহস, যেটি 1891 সালে সংঘটিত হয়েছিল। 1891 সালের অক্টোবর মাসের 1298 বঙ্গাব্দ বরিশাল জেলার পিরিজপুরের মহকুমার খ্রিস্টান পাদ্রীর সাথে তিনি 3 দিন ব্যাপী, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ব্যাপী একটি বিশাল ডিবেটে বসেন। সেখানে মুন্সি মেহেরুল্লাহ খ্রিস্টান মিশনারিদের ইসলামের উপরে যত আপত্তি আছে সব আপত্তির দাঁত ভাঙ্গা জবাব দেন এবং পরিশেষে পাদ্রী নিজে নিজে স্বীকার করে, আমি হার মানলাম এবং আমি আমার এখান থেকে আমি চলে গেলাম, এটা পাদ্রী নিজে স্বীকার করে। তারপরে একটি জনসভায় ইংরেজরা যখন ভারতীয়দের গায়ের রং, রেসিজম যেটা এখনো ইউরোপে আছে, গায়ের রং নিয়ে নানান ধরনের বিদ্রুপ প্রশ্ন তোলে। যেমন একটি প্রশ্ন ছিল, তোমাদের দেশের মানুষ কালো, ফর্সা, লম্বা, খাটো কেন, অথচ আমাদের দেশের মানুষদেরকে দেখো তারা সবাই সাদা কেন, বলো। তখন মুন্সি মেহেরুল্লাহ
এইটার বুদ্ধিদীপ উত্তর দিয়েছিলেন। উত্তরটা এমন ছিল, শুয়োর কা বাচ্চা এক কিসিম হ্যায়, টুটকা বাচ্চা হরেক রকম হ্যায়। উর্দুতে বলেছেন, যার বাংলা তর্জমা হবে এরকমই, শুয়োরের বাচ্চা সব একই রকমের হয়, কিন্তু ঘোড়ার বাচ্চা হয় নানা রকমের। একদম সোজা সাপটা উত্তর দিয়ে দিয়েছেন। এরপরে তিনি লেখনীর মাধ্যমে খ্রিস্টান পাদ্রীদের যে মোকাবেলা করার চেষ্টা করেছেন, খ্রিস্টান ধর্মের অসারতা, যিনি 1887 সালে লিখেছেন রদ্দে খ্রিস্টানিয়াত, এবং আরো একটি গ্রন্থ লিখেছেন মুসলাম ও খ্রিস্টান ধর্মের তর্কযুদ্ধ। এগুলো তিনি তৎকালীন সময়ে লিখে তার নিজের ইনকাম করা টাকা দিয়ে প্রচার করতেন। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ রচনার প্রকৃত সংখ্যা কত তা নিয়ে গবেষক এবং জীবনকারদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। তার রচনার পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা দুষ্কর। এটা আমি বলিনি, এটা একজন ঢাকা ইউনিভার্সিটি থেকে এমফিল থিসিস করা একজন ব্যক্তি বলছেন একথা। কারণ তার অনেক অপ্রকাশিত পাণ্ডুলিপি বা সমকালীন পত্রপত্রিকায় প্রকাশিত প্রবন্ধের হদিস পাওয়া যায় না। এরপরে মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর কয়েকটি বইয়ের নাম আমি আপনাদের জ্ঞাতার্থে উল্লেখ করছি। সেটা হলো নাসির হেলাল, যেটি এক খণ্ডে প্রকাশিত, এবং হচ্ছে শেখ হাবিব রহমান জীবনীকার মেহেরুল্লাহ, তিনি বলেছেন যে তার বইয়ের সংখ্যা 6টি। নাসির হেলাল বলেছেন তার বইয়ের সংখ্যা 12টি। মুস্তফা নুরুল ইসলাম বলেছেন 10টি। ডক্টর ওয়াকিল আহমদ তিনি বলেছেন 9টি। কাজী দিন মোহাম্মদ তিনি বলেছেন 8টি। মোহাম্মদ আব্দুর রাজ্জাকের মতে মেহেরুল্লাহর রচনা 15টি। মোহাম্মদ মোহসেন, মেহেরুল্লাহর পুত্র, নামটা নোট করে নিতে পারেন, মোহাম্মদ মোহসেন মেহেরুল্লাহর পুত্র, তিনি বলেছেন আমার পিতার বইয়ের সংখ্যা 9টি। আমি একদম শেষে চলে এসেছি। মেহেরুল্লাহকে নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় আলোচনা করা যায়। আমি চেষ্টা করেছি অতি সংক্ষিপ্ত সময়ে মূল পয়েন্টটুকু আপনাদের জানানোর, যারা জানেন না। এরপরে আমি একদম সামারি আকারে বলে দিচ্ছি মেহেরুল্লাহর জীবনপঞ্জি। 1861 সালে মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ 26 ডিসেম্বর 1268 বাংলা 10 পৌষ যশোর জেলার ঘোষপাড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। 1866 সালে স্থানীয় পাঠশালায় ভর্তির মাধ্যমে তার পড়াশোনার যাত্রা শুরু হয়। 1868 সালে মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর পিতা মৃত্যুবরণ করেন। 1870 সালে তিনি শিক্ষা অর্জনের উদ্দেশ্যে গৃহত্যাগ করেন। 1875 থেকে 1878 সালে তিনি মৌলভী মেজবা উদ্দিনের নিকট কোরআন হাদিস এবং বিভিন্ন ভাষার রপ্ত করেন। 1880 সালে তিনি চান্দুটিয়ায় মুন্সি আজিমুদ্দিনের কন্যার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। 1881 সালে যশোর ডিস্ট্রিক্ট বোর্ডে চাকরিতে যোগদান করেন। ওই বছরই তিনি চাকরি থেকে ইস্তফা দান করেন। 1886 সালে মুন্সি মেহেরুল্লাহর প্রথম পুস্তক বের হয় খ্রিস্টান ধর্মের অসারতা। এটা তিনি প্রথম প্রকাশ করেন। 1891 সালে তিনি বরিশালের পিরোজপুর জেলার বিখ্যাত পাদ্রীর সাথে ডিবেটে ময়দানে হাজির হন, এবং 1892 সালে পাদ্রী রোজবেল্ট জন জমিরুদ্দিন, যিনি পরবর্তীতে আবার তার পূর্ববর্তী নাম জমিরুদ্দিনে ফিরে এসেছেন, তিনি এখানে বহসের ময়দানে অধিষ্ঠিত হন। এরপরে 1895 সালে রদ্দে খ্রিস্টানিয়াত দলিল ইসলাম এই গ্রন্থটি তিনি রচনা করেন। এরপরে 1896 সালে হিন্দু ধর্ম রহস্য ও দেবলীলা গ্রন্থ প্রকাশ করেন। 1897 সালে মেহেরুল ইসলাম ও বিবিধ গঞ্জনা ও বিষাদ ভান্ডার এই 3টি গ্রন্থ রচনা করেন 1897 সালে। 1898 সালে জমিরুদ্দিন নোয়াখালীতে গমন করেন, বেশ কয়েকটি ধর্মসভায় বক্তৃতা প্রদান করেন। এরপর 1899 সালে বঙ্গীয় সাহিত্য মুসলিম সাহিত্য বিষয়ানী মুসলিম সমিতি গঠন করেন। মেহেরুল্লাহ এই সমিতির অন্যতম উদ্যোক্তা ছিলেন, এবং যশোরে কেশবপুরে হানাফি ও মোহাম্মদীর তরিকায় মোহাম্মদী, বর্তমান যারা আহলে হাদিস নামে পরিচিত এবং সালাফি নামে পরিচিত, তাদের মধ্যকার বহসে যোগদান করেন এবং বিরোধের মীমাংসা করেন। পাবনার বড়ইতলার সভায় ইসমাইল হোসেন সিরাজি আরেকজন মহান ব্যক্তিত্ব, যদি কেউ পারেন এই মহান ব্যক্তি সম্পর্কে একদিন আলোচনা রাখবেন, আর যদি কেউ না থাকেন সর্বশেষ করলে আমি আছি। তার উপরে ইসমাইল হোসেন সিরাজির উপরে আমার টুকটাক আলহামদুলিল্লাহ অল্প স্বল্প পড়াশোনা আছে। এরপরে তিনি 1900 সালে মুন্সি নিজ ব্যয়ে ইসমাইল হোসেন সিরাজির অনল প্রবাহর কাব্যগ্রন্থ প্রকাশ করেন। আমি স্যারকে অনুরোধ করব
কোনোভাবে যদি সম্ভব হয়, অথবা এখানে যদি বাংলা বিভাগের কোনো স্টুডেন্ট শিক্ষার্থী থেকে থাকেন, ইসমাইল হোসেন সেরাজির অনল প্রবাহটা নিয়ে একদিন একটা আলোচনা রাখবেন মেহেরবানি করে, যদি সম্ভব হয়। 1901 সালে মোহনপুরে তিনি মাদ্রাসায়ে কারামতিয়া প্রতিষ্ঠা করেন। এরপর 1903 সালে রাজশাহীর বোয়ালমারীতে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক মুসলিম শিক্ষা সম্মেলনের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তার কনিষ্ঠ পুত্র মোহাম্মদ মুখলিসুর রহমানের জন্ম হয় 1903 সালে। 1905 সালে তিনি কুমিল্লার পশ্চিমগাঁয়ে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক মুসলিম শিক্ষা সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণ করেন। আসাম ও ত্রিপুরার বিভিন্ন ধর্মসভায় বক্তৃতা দান করেন। 1906 সালে অনুষ্ঠিত সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলনে যোগদান করেন। 1907 সালে 24 ও 25 বৈশাখ রংপুরের দরাজগঞ্জের সভায় যোগদান করেন এবং এরপরে তিনি ইন্তেকাল করেন। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ তিনি ইন্তেকাল করেন কত সালে, সেটা এখান থেকে আমার সম্ভবত বাদ পড়েছে, আমাকে এক সেকেন্ড। আব্দুল সালাম, একটু শেষ করতে হবে। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ 1907 সালের 7 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তখন তার বয়স হয়েছিল 45 থেকে 46 বছর। আমার কথা একটু লম্বা হয়ে গেল, যদিও আমি এটা সর্বোচ্চ আমার ছোট আকারে বলার চেষ্টা করেছি। কারো ধৈর্য বিচ্যুতি হলে, কারো বিরক্ত লাগলে আমাকে ক্ষমা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুল সালাম। এমনি ভালো বলেছেন, আপনার আলাপের মধ্যে অনেক তথ্য ছিল।